এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বউ, আমার বউ কোথায়? তুর্যের আকস্মিক তর্জন গর্জনে কম্পিত হল সুবিশাল চৌধুরী বাড়ি। ছেলের প্রায় 7 বছর পরে দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল, মুহূর্তে ভাটা পড়ল তাতে। তুর্য চেঁচিয়ে উঠল আবারও, অত্যন্ত ক্রোধের সাথে বলল, আমার বউ চলে গেছে মানে কি? গেছে সে? তুর্যের হঠাৎ এহেন আচরণে বাকরোধ চৌধুরী পরিবার। যে বউকে মানে না আর কখনো মানবে না বলে দেশ ছেড়েছিল তুর্য, আজ এত বছর পরে দেশে ফিরে ঘরে প্রবেশের পরবর্তী মুহূর্তেই বউয়ের খোঁজ করছে। উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছে যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তুর্যকে ঠিক কি উত্তর দেবে বুঝে উঠতে পারছিল না কেউই। তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তাহমিনা বেগমের উপরে। তিনি এগিয়ে এলেন ছেলের পানে, কপাল কুঁচকে শুধালেন, কিসের বউ? কার বউ? তুর্য যেন অবাক না হয়ে পারল না। কার বউ মানে কি? তুর্য কপাল টান টান করে জবাব দিল, অবশ্যই আমার বউ। সেটাই তো, তোমার বউ এলো কোথা থেকে? তুর্য কপাল কুঁচকালো, থমথমে কণ্ঠে বলল, মা, মজা করো না তো, আমার বউকে বের করে আনো। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কোনো বউ নেই? মানে কি মা, আমার স্পষ্ট মনে আছে আমার আজ থেকে 7 বছর আগে বিয়ে হয়েছিল। সেই অনুপাতে আমার এখন ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা। সেই বউ কোথায় আমার? সে বিয়ে তুমি কখনো মানোনি, তাই তো কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখে বিয়ের আসর ছেড়েছিলে, আর তারপর দেশ। তুর্যের মুখখানায় কিছুটা অস্থিরতা প্রকাশ পেল, তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখেই বলল, তাই বলে তো আর বিয়েটা মিথ্যা হয়ে যাবে না। বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ, তাছাড়া তখন বিয়ে মানিনি, এখন মানছি। আমার বউকে আমার কাছে ফেরত দাও। তখন যেহেতু মানোনি, এখনো মানার দরকার নেই। ধরে নাও তোমার বিয়েই হয়নি। বিস্ময়ে তুর্যের চোয়াল ঝুলে পড়ল। একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর অবলীলায় বলল, ধরে নাও বিয়ে হয়নি। এ কেমন কথা? তুর্য গম্ভীর কণ্ঠে বলল, পারবো না, বউ লাগবে আমার। এত বছর তো লাগেনি, এখন কি কারণে বউ লাগবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাকে বাবার যে কাজে লাগে, আমারও আমার বউকে এখন সেই কাজে লাগবে। ছেলের এমন লাগামহীন কথার দাপটেই পাশেই সোফায় বসে থাকা মোজাম্মেল চৌধুরী কেসে উঠলেন খুব খুব করে। ছেলেটা তার ছোটবেলা থেকেই নির্লজ্জ, লাগামহীন, জেদি এবং রাগচোটা ধাঁচের। তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করিয়েছিলেন, কিন্তু হলো কি, হিতে বিপরীত। এখন তো আবার তো এই ছেলে এত বছর বিদেশে কাটিয়েছে, নিশ্চয়ই নির্লজ্জতার উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে। তপ্ত নিঃশ্বাস ফেললেন তাহমিনা বেগম, শক্ত কণ্ঠে বললেন, আমার তোমাকে পিতার সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে। তুমি ভালোভাবেই জানো ওর মা আর আমি সেই ছোটবেলা থেকেই খুব ভালো বান্ধবী ছিলাম। খুব ইচ্ছা ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার, নয়তো একজন 20 বছরে তরতাজা যুবকের সাথে মাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না, ভয় দেখিয়ে কবুল বলানোর পর মুহূর্তেই বিয়ের আসর ত্যাগ করলে। বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না। এইটুকু বলে থামলেন তাহমিনা বেগম, আবার বললেন, বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্য ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়েটার উপর কি নেমে আসবে? আমাদের সমাজ মোটেও ভালো নয়। তারা বিবাহের পরে স্বামী ছেড়ে যাওয়া স্ত্রীকে মোটেই ভালোভাবে দেখে না। হয়তো পিতা ছোট ছিল, তবে ওর ওপরেও তোমার পদক্ষেপের আঁচ আসতে শুরু করেছিল। মেয়েটা বাইরে বের হতে পারতো না, কেউ খেলতে নিত না, মানুষ তিরস্কার করত। ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণেই ওদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়। আর ওর পরিবার চায়নি ওর ওপর এই ঘটনার বিশাল কোনো আঁচ আসুক। ভুল বলো আর অন্যায় বলো, আমাদের বড়দের ছিল, ওই ছোট্ট মেয়েটার তো ছিল না। এমনকি তখনও বিয়ে মানেটাও ততটা বুঝে উঠতে পারেনি। মেয়েটা ছোট ছিল, তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগে ওরা এলাকা ছাড়লো। তোমার বিদেশে পাড়ি দেওয়া 6 মাসের মাথায় ওরা অন্যত্র চলে গেছে। মায়ের সব কথা শুনে একটু নরম হলো তুর্য, শান্ত কণ্ঠে বলল, কোথায় গেছে ওরা? আমাদের জন্য এলাকা ছেড়েছে, নিশ্চয়ই আমাদের বলে যাবে না কোথায় গেছে। থামলেন তাহমিনা বেগম, আবার বললেন,
দেখো, ভুল যা করেছি আমরা বড়রা, এখানে তোমারও কোনো দোষ নেই। তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না, কিন্তু আমরা শুনিনি, জোর করেছি। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত এবং তোমার কথাই মেনে নিয়েছি। গোপনে বিয়ে হয়েছিল, আবার গোপনেই এই বিয়েটা দুই পরিবার ভেঙে দিয়েছে এক প্রকার। শুধু বাকি রয়েছে তালাকটা। তা পৃথার বাবা বলেছে মেয়ের প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক নিয়ে নেবেন। সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না। যে বিয়ে তুমি কখনোই মানোনি সেই বিয়ে নিয়ে চোটপাট দেখিও না। তালাক শব্দটা কর্ণে পৌঁছাতেই বুকটা ছ্যাদ করে উঠল তুর্যের। যে বউয়ের জন্য এতকাল অপেক্ষা করেছে, এতকাল ছটফটিয়ে মরেছে, সেই বউকে কিনা তালাক দিবে? অসম্ভব। তবে নিজের চিন্তার মধ্যভাগেই ছেলেটার মাথায় হুট করে আরেকটা চিন্তা হানা দিল। পিটপিট করে সে তাকালো মায়ের পানে, সন্ধিহান সুরে বলল, আচ্ছা, তুমি আবার কোনোভাবে আমার থেকে পৃথাকে লুকিয়ে রাখোনি তো মা? তুর্যের এহেন কথায় বেজায় বিরক্ত হলেন তাহমিনা বেগম। এত কিছু বুঝিয়েও বলার পরও ছেলে কেমন উদ্ভট প্রশ্ন করছে। তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিন এই বিয়ে মানবে না, তাই তো বিদেশে ঘাপটি মেরে ছিল। তাহলে পৃথাকে লুকিয়ে রেখে তার কি লাভ? ছেলের কথার উত্তর দিলেন না তাহমিনা বেগম। কপাল কুঁচকে বিরক্তিকর ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তুর্য মায়ের চোখ থেকে চোখ ঘুরালো, গম্ভীর কণ্ঠে বলল, আরুষ। তুর্যের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আরুষ। ছেলেটা তুর্যের অ্যাসিস্ট্যান্ট। আজ প্রায় 2 বছর ধরে আরুষ রয়েছে তুর্যের সাথে। এর মধ্যে সহস্রবার তুর্যকে রেগে যেতে দেখেছে সে, কিন্তু এতটা চোটপাট করতে দেখেনি। আরুষ কম্পিত কণ্ঠে বলল, জি স্যার। আমার বউকে খুঁজে বের কর। আরুষ মাথা চুলকালো, আমতামতা করে বলল, আমি তো ম্যামকে চিনি না স্যার, যদি একটু বিস্তারিত বলতেন। আরুষের কথায় বিরক্ত হলো তুর্য, কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের নাম পৃথা, পৃথা ইসলাম। আর তার থামল তুর্য, মায়ের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের রাজাকার বাপটার নাম যেন কি মা? জানি না। তুর্যের মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো। মায়ের দিক থেকে চোখ ঘুরিয়ে সে তাকালো বাবার পানে। ছেলের দৃষ্টি নিজের উপর পড়ার সাথে সাথে অন্যদিকে নজর ফিরালেন মোজাম্মেল চৌধুরী। তুর্য ভ্রু কুচকালো, বাবার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজ চাচা আব্বাস চৌধুরী আর ছোট চাচা আনিক চৌধুরীর পানে। তারাও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। এরপর আবারও দৃষ্টি ঘোরালো সে। চাচি আর ঘরের ভাই বোনদের উপরে দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া। দাঁতে দাঁত চাপলো তুর্য, কটমট করে বলল, এরা এরা আমার পরিবার? মোটেই না। এরা এক একটা বিশ্বাসঘাতকের গোডাউন, ঘষেটি বেগমের শিষ্য। এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউ ছাড়া করেছে। সব কটাকে আমি দেখে নিব, সব বিশ্বাসঘাতকের দল। এইটুকু বলে থামলো তুর্য, আদেশের সুরে বলল, যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের করো আরুষ, নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে গেল তুর্য। আরুষ বেচারা পড়ল মহাবিপদে। এখন সে কিভাবে তুর্যের বউকে খুঁজে বের করবে? এত বড় বাংলাদেশ, শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায়? কি এক যন্ত্রণা! তুর্য ধূপধাপ পা ফেলে নিজের কক্ষে এলো। ক্রোধে শরীর জ্বলছে, ভীষণ সাথে অন্তরও পুড়ছে। ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে। ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নিবে এবার, কিন্তু না, সে বউটাই তো নেই তার। পরিবারের লোকেরা খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল তখন, তেমনি জোর করে বউটাকে রেখে দিতে পারেনি। চারদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতক। তুর্য ক্রোধে জর্জরিত হয়ে এদিক সেদিক তাকালো। হঠাৎ একটা লাগেজের পানে চোখ আটকে গেল তার। গোলাপি রঙের ছোটখাটো একটা লাগেজ। লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। গোলাপি রঙের ছোটখাটো একটা লাগেজ। লাগেজটার পানে তাকিয়ে তুর্যর দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। এই লাগেজটা তুর্য তার বইয়ের জন্য এনেছিল। এই যে গোলাপি রঙটা একদম পছন্দ নয় তুর্যের, দেখলেই কেমন গা গোলয়। অথচ নিজের শক্তপোক্ত পুরুষালী গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সে এই রং এর একটি লাগেজ বাছাই করে এনেছে। ছোটবেলা থেকেই নিজ ব্যক্তিত্ববোধে বরাবরই নারীর সঙ্গে এড়িয়ে চলেছে ছেলেটা।
সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তুর্যর। তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেওয়া প্রথম উপহারটি যেন পছন্দ হয় তার 17 বছরের বাচ্চা বউয়ের। তাই তো দোকানে গিয়েই সে দোকানিকে শুনিয়েছিল। মেয়েরা কোন রংটা বেশি পছন্দ করে? দোকানি দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল, গোলাপি। তুর্য আর ডানে বামে তাকায়নি। নিজের অপছন্দের কথা চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা। ব্যাস কিনে নিয়েছিল এই গোলাপি রঙের লাগেজটা। পুরো লাগেজ ভরেছে অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল, আরও মেলি সামগ্রীতে। ভেবেছিল এই এত বছর পরে বাড়িতে ফিরে প্রথমেই মুখ দর্শন করবে বউয়ের। খুব যত্নে তার মান ভাঙাবে। মেয়েটা হয়তো এত বছরে জমে অনেক অভিযোগের ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে। তুর্য সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে, আদুরে ভঙ্গিতে বউকে বুকে আগলে নিবে। অথচ এটা কি হলো? বাড়ি ফিরে দেখলো তার বউ নেই। তার বিশ্বাসঘাতক পরিবারটা তার ছোট্ট বউটাকে ধরে রাখতে পারেনি। তুর্য বসে পড়লো বউয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে। লাগেজে হাত বোলাতে বোলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতিচারণে। আজ থেকে 7 বছর আগে, তখন তুর্যর বয়স মাত্র 20 বছর। সদ্য তরতাজা এক যুবক সে। শরীরে টকবগে রক্তের দাপট। কেবল অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নতি হয়েছিল। ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়া জালে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি থাকতো দলের সাথে। ছোটখাটো এক নেতাও হয়ে উঠেছিল। তেমনি একদিন কলেজ শেষে বন্ধু বান্ধবের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালীন মোফাজ্জেলের চৌধুরী কল করে বাড়িতে আসার তাগিদ দিল। প্রথমে সভা ছেড়ে তুর্য বাড়িতে আসায় রাজি না হলেও বাবার জোরাজুরিতে শেষে রাজি হয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে বাড়িও ফিরে এলো। বাড়ি ফিরতেই বাবা জানালো তার বিয়ে। তাও কার সাথে? তার মায়ের বান্ধবীর মাত্র 10 বছরের মেয়ের সাথে, 5ম শ্রেণীতে পড়ে মাত্র। মেয়েটাকে সে দেখেছে। বাড়ির কাছাকাছি হওয়ায় মেয়েটা প্রায়ই থাকতো এই বাড়িতে। ছোটখাটো চঞ্চল দেহি এক মেয়েটা দৌড়ে বেড়াতো পুরো বাড়িময়। তবে কখনো অতটা ভালোভাবে দেখা হয়নি। আর আজ কিনা তার সাথেই বিয়ে, হাঁটুর বয়সী এক মেয়ের সাথে, যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় 10 বছরের। আচমকা এমন সংবাদে হতবুদ্ধি সম্পূর্ণ হয়ে পড়েছিল তুর্য। কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে। ঘোর কাটতেই বাবা মাকে চিৎকার করে সে বলেছিল, এই বিয়ে আমি করব না। কিন্তু কেউ শোনেনি তার কথা। এক প্রকার ধরে বেঁধে বসিয়েছিল বিয়ের পিঁড়িতে। তখনও তুর্য জেদ ধরে বসেছিল কবুল বলবে না। কিন্তু মোফাজ্জল চৌধুরী ত্যায্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়েই ছেড়েছিল। সেও নিজের ক্রোধ আর জেদের বশেই কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিল। যাওয়ার আগে অত্যন্ত ক্রোধের সাথে বলে গিয়েছিল, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি, এর বেশি আমার থেকে আর কিছু আশা করবে না। আমি না এই বিয়ে মানি আর না কখনো মানব। বিয়ের আসরের সাথে সাথে তুর্য সেদিনই বাড়িও ছেড়েছিল, উঠেছিল হোস্টেলে। বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করেও বাড়িতে ফেরাতে পারেনি ছেলেকে। ওই ক্রোধের বশেই মাত্র তার 1 মাসের মাথায় দেশও ছেড়েছিল সে। ধীরে ধীরে ক্রোধ কমল। অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা। হোক জোর করে বিয়ে, কিন্তু বিয়েটা তো তার হয়েছে। তবে বয়সের পার্থক্যের কথা ভেবে তুর্য দমাতে চেয়েছিল নিজের ভেতরকার চেতনাকে। পারেনি সে। দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখর রূপ ধারণ করতে শুরু করলো। অদৃশ্য এক পিছুটান অনুভব করলো তার ফেলে আসা বইয়ের প্রতি। এই বুঝি পবিত্র সম্পর্কের টান। এই বুঝি ওই কবুল বলার মাহাত্ম্য। তুর্য প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে দমাতে। ছোট্ট মেয়েটার থেকে মন সরাতে ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতিও, কিন্তু সে পারেনি। কোনো মেয়ের পানে পুরোপুরিভাবে তাকাতে গেলে ভেতর থেকে বাধা দিত কেউ একজন। স্বপ্নে এসে একটা ছোট্টখাটো মেয়ে শাসিয়ে বলে যেত, আমি ব্যতীত একদম অন্য কোনো মেয়ের পানে তাকাবে না, তাহলে গলা টিপে মেরে দিব একদম। ধীরে ধীরে সময় গড়ালো আরও। তুর্য অবাধ্য এক পিছুটানে আটকে গেল বাজেভাবে। একটা সময় বুঝলো যে সে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে। অদেখা না মানা বউটা ডাকাতের ন্যায় গ্রাস করে নিয়েছে তুর্যর হৃদয়কে। দিনে দিনে বউয়ের জন্য অস্থিরতা বাড়ল। বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে, কিন্তু সে পথ সে নিজেই বন্ধ করেছে। পড়াশোনা না করে দেশে ফেরা সম্ভব ছিল না। দিনের পর দিন ছটফটিয়ে মরেছে। একটা বার বইয়ের মুখটা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল ভীষণভাবে। বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছিল বইয়ের সাথে। একটা বার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হচ্ছিল, তবে চক্ষু লজ্জায় কাউকে সে কথা বলতে পারেনি কাউকে। যেভাবে বউ মানবে না বলে দেশ ছেড়েছিল, তাতে কারো কাছে বইয়ের কথা জিজ্ঞেস করতেও লজ্জা হচ্ছিল।
আর বাড়ির লোকও কখনো যেচে তার বইয়ের কথা বলেনি তাকে। তবে তুর্য ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করেছিল তেমনভাবেই তার পরিবার বউটাকেও জোর করে রাখবে, কিন্তু রাখেনি। বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। এক রাজাকারের পাল্লায় পড়ে ঘসেরি বেগমের ন্যায় আচরণ করছে। কোনো রকমে পড়াশুনোর 5 বছর শেষ করে অবশ্য দেশে ফিরে চেয়েছিল তুর্য, কিন্তু মোফাজ্জল চৌধুরী ব্যবসার কাজে আটকে দিল আবারও। শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় 7 বছর পর। আর ততদিনে সে বউ ছাড়া। কি এক যন্ত্রণার ব্যাপার। ভোরের আলো ফুটেছে, নীল সুন্দর আকাশটাকে গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্তি ছড়াচ্ছে। নিজের কক্ষ থেকে অফিসের উদ্দেশ্যে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো তুর্য। ফর্সা শরীরে জড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট, কাঁধে ঝুলছে একখানা কালো কোট। এর মধ্যে দেখতে প্রায় দিন 5 মতো কেটে গিয়েছে। তুর্য প্রাণপণ এই কয়দিন চেষ্টা করছে নিজের বউকে খুঁজে পাওয়ার। বাবা মা পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়ে চাপ সৃষ্টি করে এখনও অবধি এইটুকু জানতে পেরেছে যে তার রাজাকার শ্বশুরটার নাম পলাশ শেখদার আর শাশুড়ির নাম সুফিয়া বেগম, আর তারা রাজশাহীতে রয়েছে। কিন্তু তারা এখন রাজশাহীর ঠিক কোন স্থানে আছে সে খবর জানে না কেউই। তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর, তাই এখানকার কারোর সাথে তাদের যোগাযোগও নেই তেমন। ধূপধাপ পা ফেলে তুর্য এসে বসলো খাবার টেবিলে, কাঁধের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে। ইতিমধ্যে তুর্যের মা বাবা, ছোট ভাই তৌফিক, তারেক এবং চাচা চাচিরা খেতে বসে পড়েছে টেবিলে। তুর্য নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, মা, আমার বউটা কেমন ছিল? জানি না। তাহমিনা বেগমের কাট কাট কণ্ঠের জবাব। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল তুর্যর। এই কয়দিন ধরে বইয়ের একটা ছবি চেয়েছিল তার মা, তাকে দিতে পারেনি। এখন অন্তত এইটুকু তো বলবে তার বউকে দেখতে কেমন। না, তাও বলতে চাইছে না। কপালে ভাঁজ ফেলে তুর্য তাকালো নিজের বাবার পানে, সন্ধিয়ান সুরে প্রশ্ন করলো, আব্বু, তোমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কি ঘসেটি বেগমের কোনো সম্পর্ক ছিল? মানে পূর্বপুরুষ? থামল তুর্য, আবার বলল, সরি, ওটা পূর্বপুরুষ হবে না, পূর্ব নারী হবে। ঘসেটি বেগম কি তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ একজন ছিল? ছেলের কথায় কিছুটা অবাক হলো মোজাম্মেল চৌধুরী। তার শ্বশুরবাড়ির সাথে আবার ঘসেটি বেগমের সম্পর্ক কেন থাকবে? অবাক কণ্ঠেই মোফাজ্জল চৌধুরী শুধালেন, কেন? নয়তো তোমার বউ এই ঘসেটি বেগমের মতো আচার আচরণগুলো কোথা থেকে পেয়েছে বলো তো? তাহমিনা বেগম কটমট করে তাকালেন ছেলের পানে। এই ছেলের জন্য কিনা সে দিনরাত এক করে কেঁদেছেন, বারবার অনুতপ্ত হয়েছেন এটা ভেবে যে তার জন্য ছেলের জীবন নষ্ট হয়েছে। সে যদি খুনাক্ষরেও টের পেতেন তার ছেলেটা দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে, তাহলে দেশে আসতেই বারণ করে দিতেন। অবশ্য কল করে বলে দিতেন, তোমার বাবা দেশে ফেরার দরকার নেই, তুমি ওই দেশের মাটিতেই ঘাঁটি গাড়ো। তবে তাহমিনা বেগম মুখে বললেন না কিছুই। ছেলের সাথে কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এর রন্ধে রন্ধে এখন মিশে আছে বজ্জাতি আর নির্লজ্জতা। এরপর আর খাবার টেবিলে কথা হলো না তেমন, চুপচাপ হয়ে গেল সবাই। তুর্য খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল। আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে সে। পুরো রাজশাহী চষে ফেলবে, তবুও তার বউকে চাই চাই। ব্যস্ত সড়কে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আবার খানিক পর পর ধীর গতিতে চলে উঠছে গাড়িগুলো। সময়টাও দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে ঠেকেছে। তুর্যরা কেবলই রাজশাহীর মধ্যে ঢুকেছে। ছোটোখাটো একটা জ্যাম পড়ে আছে তাদের গাড়িটা। আরও সামনে ড্রাইভিং সিটে বসে আছে, আর পেছনের সিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ সারছিল তুর্য। আরুষ গাড়ির জানালা গলিয়ে তাকালো সম্মুখ পানে, দেখলো জ্যাম ছেড়েছে, তবে তাদের সামনের গাড়িটা চলছে না। ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনের গাড়ির পাশে ফাঁকা আছে, চাইলেই ওভারটেক করা যায়। বাংলাদেশি রাস্তায় এই ওভারটেক আর কি, সাধারণ একটা ব্যাপার। আরুষ গাড়ি স্টার্ট করলো। সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করে কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। হকচকিয়ে উঠল আরুষ, দ্রুত ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় বেজায় বিরক্ত হলো তুর্য। হাতের ল্যাপটপটা পড়ে যেতে যেতে ধরে ফেলল। কপালে ভাঁজ ফেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলতে, তবে সম্মুখে ভাগের অবস্থা অবলোকন করে আর কিছুই বলল না। বিরক্তি ভঙ্গিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। আরও হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হলো। দেখলো কলেজের পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণভাবে। আরুষ এগিয়ে গেল তার পানে, অপরাধীর ন্যায় বলল,
দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটা চোখ তুলে তাকালো আরুষের পানে। গোলগাল চেহারায় দারুণ এক কন্যা সে। উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। আরুষের কণ্ঠ শুনে যেন খেপে গেল আরও। মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করলো। গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখেছেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হলো? হাতটা ঝুলে গেছে। কলেজ গার্ডটাও আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। সত্যিই কুনুইয়ের কাছে থেকে ছুলে গেছে মেয়েটার। লাল রক্তেরও আবির্ভাব দেখা যাচ্ছে। আসলে দোষটা আরুষেরই। সে দেখেছে তার সম্মুখের গাড়িটা দাঁড় করানো, তখনই বুঝে যাওয়া উচিত ছিল সামনে কোনো ঘাপলা আছে, নয়তো যানজট ছাড়তেও গাড়িটা এগোচ্ছে না কেন। কিন্তু সে তা করেনি, উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁকা জায়গা দেখেই গাড়ির সামনে তুলে দিয়েছে। অনুতপ্ত হলো ছেলেটা, আমতা আমতা করে বলল, দুঃখিত। সে দুঃখিত? আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কত বড় সাহস! সামনে গাড়ি দাঁড় করানো দেখেও পেছন থেকে গাড়ি সামনে ঠেলে দিয়েছিলেন আপনি। থামলো মেয়েটা, আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, এই, আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্স কেড়ে নিব এক্ষুনি, ইয়াত্তব ড্রাইভার। আরুষ কাচুমাচু মুখ করলো, হয়তো আবারও একবার দুঃখিত বলতে চাইলো। তবে সে মুখ খোলার আগেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ভারী এক কণ্ঠস্বর। তুর্য ল্যাপটপে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলল, কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে এটাকে আরুষ। তুর্যের কথায় আরও ফুঁসে উঠল মেয়েটা। গাড়ির খোলা জানালা গলিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো তুর্যর পানে। দাঁতে দাঁত চেপে উদ্যত হলো কিছু শক্ত কথা বলার জন্য, তবে সে সুযোগ আর হয়ে উঠল না। সামনের বাস থেকে ডাক পড়ল তার আগেই। বাসের জানালা থেকে অন্য আরেকটা মেয়ে হাত বাড়িয়ে বলল, এই ছেমরি, গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটা আর কথা বাড়ালো না। তীব্র সুচালো দৃষ্টিতে শেষ একবার সে তাকালো তুর্য এবং আরুষের পানে, যেন দৃষ্টি দিয়েই বুঝিয়ে গেল, তোদের আমি দেখে নিব, সাহস থাকলে আমার সামনে পড়িস আবার। এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টিতে প্রথমে আরুষ ভড়কে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিল। মেয়েটা দৌড়ে চলে গেল বাসের পানে। আরুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়ল চাকার নিচে পড়া কলেজ কার্ডটার দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌতূহলবশত হাতে তুলল কলেজ কার্ডটা। কার্ডের উপরের অংশটা নষ্ট হয়ে গেছে, ছবি বা কলেজের নামটা বোঝা যাচ্ছে না তেমন, তবে মেয়েটার নাম পরিচয় এখনও স্পষ্ট। আরুষ পড়ল মেয়েটার নাম পরিচয়, চমকে উঠল সাথে সাথে, হাত পায়ে কাঁপন ধরল। এটা কি সত্যি নাকি ভুল দেখছে? আরুষ আবারও পড়ল কার্ডে থাকা মেয়েটার নাম পরিচয়। ঘাড় বাঁকিয়ে একবার তাকালো সূর্যের পানে। তার কি এখনই তুর্যকে কিছু বলা উচিত নাকি চেপে যাওয়া উচিত? কিন্তু পরে যদি তুর্য কিছু জানতে পারে, নির্ঘাত তাকে কুচি কুচি করে কাটবে। এলোমেলো পা ফেলে তুর্যের পানে এগিয়ে গেল আরুষ। এদিক ওদিক নজর ঘুরিয়ে ডাকলো, স্যার। তুর্য ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, গাড়ি ছাড়বি নাকি আমি এই মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? আরুষ ঠোক গিলল, আমতামতা করে বলল, স্যার, একটু আগেই মেয়েটা কি হয়েছে? মেয়েটা তার কলেজ কার্ড ফেলে গেছে। তুর্য বিরক্ত হলো বেজায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে মেয়ে করে হেদিয়ে মরছে। কণ্ঠে বেশ বিরক্তি নিয়েই তুর্য বলল, তো কলেজ কার্ড অনুযায়ী মেয়েটার নাম পৃথা ইসলাম, বাবার নাম পলাশ শিকদার, মায়ের নাম সুপিয়া বেগম। ল্যাপটপের কিবোর্ডে হাত থেমে গেল তুর্যর। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো আরুষের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলি তুই, আবার বল তো। আরুষ আর একবার উল্টে পাল্টে দেখলো কলেজ কার্ডটা, অতঃপর আবার বলল, স্যার, এই মেয়েটাই সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বউ ছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়স 17। তুর্য নিজের কোল থেকে ল্যাপটপটা পাশে রাখলো দ্রুত। হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো। অস্থির কণ্ঠে শুধালো, কোথায় আমার বউ, কোথায়? আরুষ হাত দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল। মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বয়সে চলে গেছে স্যার। তুর্য তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আহাম্মক? তাড়াতাড়ি বাসটার পিছনে। আরুষ ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো। তুর্য উঠে বসতে গাড়িটা স্টার্ট দিল। ছুটে চলল বাসটার পিছু পিছু। কিন্তু হায়, ভাগ্য বুঝি এবারও সহায় হলো না।
কিছুটা দূরে গিয়েই আবারও জ্যামে পড়ে বাসটা, হারিয়ে ফেলল তুর্য আর আরুষ। হতাশ হলো তুর্য, গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটার, আগে 2-4টা থাপ্পড় মেরে নেব, তারপর আদর ভালোবাসা। জ্বালিয়ে মারছে শুধু আমায়। আরুষ চুপ রইল, উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় পর আবার নিজেই মুখ খুলল তুর্য, হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খুঁজে মরছি আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবার মুখ খুলল আরুষ, মিনমিনিয়ে কণ্ঠে বলল, কিন্তু স্যার আপনার বউ তো জানে না আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, কেন জানবে না? মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামড়া ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানে না। ল্যাদা বউ আমার। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল তুর্য, চোখ বন্ধ করে নিলেও সিটের সাথে মাথা এলিয়েই কিঞ্চিত সময় অতিবাহিত হতে কিছু একটা ভেবে ধপ করে চোখ দুটো খুলল আবারও, সোজা হয়ে বসে বলল, আমার বউকে আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আরুষ আমতা আমতা শুরু করলো। এখন যদি সে বলে দেয় যে মেয়েটার হাত ছুলে গেছে, তাহলে কেমন রিয়েক্ট করবে তুর্য? নিশ্চয়ই তাকে এই মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দিবে। আর যদি না বলে বা মিথ্যা বলে, তবে পরে জানতে পারলে ঘাট থেকে মাথা আলাদা করে দিবে। সে হিসাবে সত্যিটা বলাই বাঞ্ছনীয়। আরুষ সময় নিল, একটু পর অতপর তুতলিয়ে বলল, হাতে কোনোটাই একটু ছুঁয়ে গেছে, রক্ত বেরিয়েছিল। তুর্যের বুকটা ছ্যাদ করে উঠল যেন। এতদিন পর বউকে যাও একটু খুঁজে পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তে চেতে গেল তুর্য, খ্যাপাটি কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না আহাম্মক। আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নেব বেয়াদব। এই তোকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে কে বলতো? আরুষ পড়ল মহা ফ্যাসাদে। যেমন স্বামী তেমন তার স্ত্রী, দুজনেরই নজর তার নিষ্পাপ লাইসেন্সের উপর। তবে এই লাইসেন্স তো তুর্যই তাকে এনে দিয়েছিল। আরুষ ঘাড় বাঁকিয়ে তাকালো তুর্যর পানে, কিছুটা ঠান্ডা কণ্ঠেই বলল, লাইসেন্স তো দেখিয়েছে সরকার, তবে এই লাইসেন্স করার পিছনে টাকা ঢেলেছেন আপনি। আরুষের কথায় থতমত খেয়ে গেল তুর্য, আমতা করে বলল, বেটা বদমাইশ, চোখ কোথায় রেখে গাড়ি চালাস? বাসর সারার আগেই বউকে পিষে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করছিলি। মীর জাফরের বংশধর কোথাকার। রাতের পরে দিনের দেখা মিলেছে। সকালের সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই তুর্য নেমে পড়েছে তার বইয়ের খোঁজে। কাল এখানে আসতে আসতেই বিকেল গড়িয়েছিল। তারপর আবার হোটেল ঠিক করে হোটেলে উঠেছে, তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পায়নি। তাছাড়া যেহেতু রাজশাহীর এই এলাকাতেই মেয়েটা দেখা মিলেছে এবং কলেজ কার্ড পেয়েছে, তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকারই কোনো কলেজে পড়বে। তুর্য 2টা কলেজ খুঁজে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু বইয়ের দেখা পায়নি কোথাও। তুর্যর বুঝে আসে না শহরের বুকে একটা এলাকাতে এত কলেজের কি প্রয়োজন। একটা কলেজ হলেই তো পারত। এখনও আশেপাশে 2-3টা কলেজ আছে। এই 2-3টায় খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাতে হবে বইয়ের। ছেলেটার ভাবনার মধ্যেই তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরুষ আর তুর্য একসাথেই নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝংকার তুলে বেজে উঠল তুর্যর মুঠো ফোনটা। ছেলেটা পকেট ঘেটে মোবাইলটা বের করলো। মোবাইলের স্ক্রিন তাকিয়ে আরুষকে বলল, তুই গিয়ে খোঁজ নে, আমি কথা বলে আসছি। পৃথা হন্তদন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানেই। ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে। কাল হাতের ব্যথায় রাতে ঘুমাতে পারেনি একটুও। শেষ রাতে একটু ঘুমিয়ে পড়েছিল, ফলস্বরূপ উঠতে দেরি হয়েছে সকালে, আর তার কলেজে আসতেও দেরি। পৃথা হাত উঁচিয়ে হাতঘড়ি দেখল, ক্লাসের বাকি আর মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো মেয়েটা। হন্তদন্ত হয়ে কলেজে ঢুকতে গিয়েই বাধা পেল। কারো শক্তপোক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ল নিচে। গতকালের আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুচকে কণ্ঠে আহমূলক ব্যথাতুর ধ্বনি তুলল মেয়েটা। ব্যথার স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জোড়া টলমল হলো। মাথা তুলে সম্মুখের দিকে তাকাতেই আবিষ্কার করলো অতীব মাত্রায় এক সুদর্শন যুবককে। কানে মোবাইল নিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারোর সাথে। এদিকে তার হাতির মতো দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণী যে নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই যুবকের। পৃথার রাগ লাগলো। ডাগর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে।
কালো প্যান্টের উপর শুভ্র রঙা একখানা শার্ট জড়িয়েছে যুবক, গলার কাছে একখানা কালো চশমা ঝুলন্ত। পৃথা তাকালো লোকটার মুখপানে, একটু বেশি ফর্সা মনে হচ্ছে, কেমন ইংরেজদের মতো। ফর্সা গালে আবার গাঢ় চাপদারি স্থান, কিঞ্চিত মাথায় বড় ঝুলগুলো পেছনের দিকে ঠেলে রাখা। পৃথার ভ্রু কুঁচকে এলো, লোকটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এ তো গতকালকে সেই লোক, যে লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল পৃথার। লোকটা টাকার গরমও দেখিয়েছিল বেশ, ভাগী সেই লোককে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপরে ক্রাশ খেয়ে ওই জীবনটা বরবাদ হয়ে যেত। মানুষ সুদর্শন হলে যে তার মন সুন্দর হয় না, এই লোক তার জলজ্যান্ত প্রমাণ। নাক মুখ কুঁচকে নিচ থেকে উঠে দাঁড়ালো পৃথা, তার কানের কাছে বেজে উঠল তুর্যের বলা গতকালকে সেই কথাটা। কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় কর এটাকে। কথাটা মনে পড়তে ক্রোধে ফোঁস করে উঠল পৃথা। সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে, নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে তার গাড়ির সম্মুখে পড়েছিল? উল্টো তারা দুর্নীতি করে ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমানে লেগেছে পৃথার। এমনই মেয়েটা বড্ড শান্ত নম্র, কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদম ইচ্ছুক নয় সে। অবশ্য টাকার কথাটা না বললে মেয়েটা এতটাও রাগতো না। গতকাল আর আজকের রাগ নিয়ে তুর্যের পানে অগ্নিদৃষ্টিতে তাকালো মেয়েটা, কণ্ঠে ক্রোধ এঁটে বলল, এই বড় লোকের অহংকারী ছেলে, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? তুর্য ভ্রু কুচকালো মেয়েটার কথায়, মোবাইলে থাকা ব্যক্তিকে বলল, পরে কথা বলছি। কলটা কাটলো তুর্য, আশেপাশে তাকিয়ে বলল, জি, আমাকে বলছো? আপনাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আর ধাক্কাটাও আপনার হাতির মতো দেহের সাথেই লেগেছে আমার। তুর্যের চোখ বড় বড় হলো, নিজের দেহের পানে তাকালো সে। যথেষ্ট সুটাম দেহের অধিকারী তুর্য, আর এই মেয়ে কিনা তাকে হাতির মতো দেহ। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি কি বললে আমাকে আমার হাতির মতো দেহ? নিশ্চয়ই চোখ নষ্ট তোমার, চোখের ডাক্তার দেখাও অতি দ্রুত। থামলো তুর্য, আবার বলল, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দেইনি, বরং তুমি তোমার ওই পাটকাঠির মতো দেহ নিয়ে মাছির মতো আমার উপরে উড়ে এসে পড়েছিলে। আমি আবার আমার দেহের উপরে কোনো মশা মাছি সহ্য করতে পারি না, তাই টোকা মেরে ফেলে দিয়েছি। পৃথা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আই আই কি বলছেন আপনি? আমি পাটকাঠির মতো? মোটেই না, আমি একদম ঠিক আছি, ব্রিটিশ লোক একটা। তুর্য কটমট করে তাকালো পৃথার পানে, অত্যন্ত ক্রোধের সাথে শুধালো, কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতো, অবশ্য মনটাও ব্রিটিশ গিরিতে ভরপুর। মুখ সামলে কথা বলো বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, জানি তো, 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোল থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাওয়া ব্রিটিশের বাচ্চা আপনি। রন্ধে রন্ধে যার ব্রিটিশগিরি, ব্রিটিশদের বংশধর কোথাকার। একটুখানি 5 আঙ্গুলের মেয়ে, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? পরিবার থেকে এইটুকু শিক্ষা পাওনি নাকি, অভদ্র মেয়ে? পৃথার চোখে চোখ রাঙালো তুর্যর, দৃঢ় কণ্ঠে বলল, পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মান বড় ছোট দেখে হয় না, হয় মানুষের মন মানসিকতা আচার আচরণ দেখে। আমি অবশ্যই কোনো অহংকারী টাকার গরমওয়ালা ছেলেকে সম্মান করি না। গতকাল পৃথার কথার মাঝেই তুর্যর মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আরুষের নাম দেখেই কলটা ধরল সে। পৃথার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ আরুষ, বল। আরুষ তেমন কথা বাড়ালো না, সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছে স্যার, ভিতরে আসুন। তুর্যর কলিজা যেন শীতল হলো, একটু আগে চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তেই। কল কেটে তাকালো সে পৃথার পানে, ফুরফুরে মেজাজে বলল, নিহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার, আর ভিতরেও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে, নয়তো তোমাকে দেখে নিতাম বেয়াদব মেয়ে। কথাটা বলেই কলেজের ভেতরের দিকে পা বাড়ালো তুর্য। পেছন থেকে পৃথা মুখ বাঁকালো, গলা উঁচিয়ে বলল, আরে যান যান, অহংকারী ব্রিটিশ পুরুষ।
তুর্য শুনল পৃথার কথাগুলো, তবে পাত্তা দিল না। এখন তার মন পড়ে রয়েছে কলেজের ভেতরে। এতদিনের অপেক্ষা বুঝি এই শেষ হলো। মুরগির বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান আনচান করে উঠল। পৃথাও আর কিছু বলল না, পেছন ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবে না, এমনিই দেরি হয়ে গেছে। কলেজে গেলে স্যাররা এখন বাইরে দাঁড় করিয়ে রাখবে। তার থেকে বরং বাড়িতে গিয়ে মা বাবাকে হাতের ক্ষত দেখিয়ে কেঁদে কেঁদে বলে কলেজে কল করিয়ে অসুস্থতা, তাই ক্লাস করতে পারেনি এটা বলে দিবে। সময় গড়ালো। তুর্য বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যাপকের কক্ষে, কিন্তু পৃথা দেখানি। দপ্তরি এসে জানান দিল, পৃথা আজ কলেজে আসেনি। আবারও হতাশ হলো তুর্য, বিড়বিড়িয়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে এবার আর ভুল করল না ছেলেটা। কলেজ কর্তৃপক্ষ এবং পৃথার সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিয়ে নিল, অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। খানিক সময়ের মধ্যেই তুর্য এসে পৌঁছালো পৃথাদের বাড়িতে। বেশ বড়সড় শৌখিন বাড়িটা। তুর্য ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, আরুষের পানে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখে রাজাকারের মতো এর ওর টাকা মেরে দিয়ে এত সুন্দর বাড়িটা করেছে। আরুষ প্রতিউত্তর করল না কোনো। এমনিও তুর্যর এই কথার পরিপ্রেক্ষিতে কি বলা উচিত জানা নেই তার। তুর্য এগিয়ে গেল পৃথাদের ঘরের দরজার সম্মুখে। কলিং বেল বাজাতে হাত বাড়িয়ে ফিরিয়ে নিল। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল যে সব পরিপাটি আছে কিনা। প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছে, যদি সকলের নজরই না কাটতে পারে তবে এত সুদর্শন হয়ে লাভ কি? নিজের পর্যবেক্ষণেও সন্তুষ্ট হলো না ছেলেটা। আরুষের পানে তাকিয়ে প্রশ্ন করল, সব ঠিক আছে তো আরুষ? আরুষ আপাতমস্তক পর্যবেক্ষণ করল তুর্যর, অতঃপর হাসি মুখে বলল, একদম স্যার। তুর্য আশ্বস্ত হলো, হাত বাড়িয়ে বাজালো কলিং বেলটা। মিনিট খানেকের মধ্যেই একজন যুবক এসে দরজাটা খুলল। নম্র কণ্ঠে তুর্যকে প্রশ্ন করল, জি, আপনারা কারা আর কাকে চাই? এটা পলাশ শিকদারের বাড়ি না? জি। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, আপনারা ভিতরে আসুন। তুর্য আরুষকে নিয়ে ভেতরে ঢুকলো। ছেলেটা তাদের দুজনকেই বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো পলাশ শিকদারকে। বলল, বাবা, তোমার সাথে দেখা করতে কারা যেন এসেছে। পলাশ শিকদার নিজের কক্ষেই ছিলেন। কেউ তার সাথে দেখা করতে এসেছে শুনেই কক্ষ থেকে বেরিয়ে আসলেন। বসার কক্ষে ঢুকতে ঢুকতে বললেন, কই কারা এসেছে? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে। অনেক বছর আগে দেখেছিল সে এই লোকটাকে। আগের মতো তরতাজা এখন আর নেই তিনি। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যেও টাক পড়েছে বিশাল। তবে চেহারায় মিল আছে। তুর্য স্বস্তি পেল না, সে ভুল স্থানে আসেনি। এটাই তার শ্বশুরবাড়ি। তুর্য এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। পলাশ শিকদার ভ্রু কুঁচকালেন, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তুর্যের পানে। ছেলেটাকে বোধহয় চিনলেন না তিনি। আবার শ্বশুর বলে সম্বোধনা করছে। পৃথা ছাড়া তো তার আর কোনো মেয়ে নেই। তাহলে এই ছেলের শ্বশুর হয় কিভাবে সে? পলাশ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, তুমি কে? তুর্য যেন বিস্মিত হলো। তার শ্বশুর তাকে চিনতে পারছে না। কি এক মর্মান্তিক ঘটনা! তুর্য কাঁদতে গিয়েও কাঁদল না, নিজের মনকে সান্ত্বনা দিল। রাজাকাররা ভালো মানুষকে চিনেও না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল পলাশ শিকদারের পানে। নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুর মশাই? আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো মেয়ের হাঁসের বাচ্চার মতো জামাই। পলাশ শিকদার চমকালেন, বিস্মিত দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি তুমি তুর্য? তুর্য হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ের জামাই। তুর্যর উত্তর আসার সাথে সাথে গম্ভীর হলো পলাশ শিকদারের মুখশ্রী। তার স্মরণেও এলো পৃথার বিয়ে, তুর্য চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো। মনে মনে ক্রোধ জমলা। তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছ? তা না আসলেও চলতো। পৃথার সাথে তোমার বিয়ে হওয়ার সময় ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইনি ডিভোর্সের ঝামেলা নেই এখানে। তবে মুখে তালাক দেওয়ার একটা বিষয় আছে, যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল। তবে তার সামনে না এসে দূর থেকে দিলে ভালো হতো। থামলেন পলাশ শিকদার, আবার বললেন, পৃথা এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না। ওর বয়স তখন ছিল মাত্র 10। বিয়ে, সংসার, স্বামী কোনোটাই ওর জ্ঞানে ছিল না তেমন। পরবর্তীতে তুমিও ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের ভুলের জন্য ছোট মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক, তাই ওই বিয়েটা সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলে উপস্থাপন করেছি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও, বিষয়টা হিতে বিপরীত হতে পারে। ওর মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে।
আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা, তাই তালাকটা দূর থেকে দিলে ভালো হয়। পলাশ শিকদার গড়গড় করে বললেন কথাগুলো। হঠাৎ এতদিন পর তুর্যকে সম্মুখে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল পুরো লোকটা। পৃথার অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে তা মেয়েকে জানতে দিতে একদম ইচ্ছুক নন পলাশ শিকদার। সে কোনোভাবেই চান না মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ নেমে আসুক, মন ভাঙুক বা তাদের ভুল বুঝুক। বড় আদরের মেয়ে যে তার, তাই তো এলাকা ছাড়লো। এতগুলো দিন ধরে মেয়েকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন, আর আজ কিনা সেই সত্যিটা হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটারে প্রতি ভীষণ ক্রোধও জন্মাচ্ছে, আবার মেয়ের জন্য চিন্তাও হচ্ছে। মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনের এত বড় সত্যের মুখোমুখি হয় তবে প্রতিক্রিয়া হবে ভেবে পাচ্ছেন না পলাশ শিকদার। তার উপর যদি জানতে পারে বিয়ের দিনই বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, তখন কি করবে? পলাশ শিকদার ঠিক জানেন তার মেয়েটা উপরে উপরে ভীষণ চঞ্চল চটপটে হলেও ভিতরে ভিতরে একদম নাজুক, ভীষণ আবেগী। নিজের জীবনের এত বড় সত্যি জানলে হয়তো আরও নাজুক হয়ে পড়বে। না, তিনি বেঁচে থাকতে তার মেয়ের উপর আর কোনো ঝড়ঝাপটা আসতে দিবেন না। এমনি তাদের ভুল বুঝে অল্প বয়সে মেয়েটাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তুর্য শুনল পলাশ শিকদারের কথাগুলো, বিস্ময়ে চোয়াল ঝুলে গেল তার। যে বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা, সে বউ কিনা জানেই না বিয়ের কথা। তার রাজাকার শ্বশুরটা তার এত বড় একখানা বিয়েকে পুতুল বিয়ে বলে চালিয়ে দিয়েছে। তুর্যর মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে বসে বলল, আমি কোনো তালাক দিতে আসিনি শ্বশুরমশাই, আমি এসেছি আমার বউকে সাথে করে নিয়ে যেতে। তুর্যর কথায় যেন বিস্ফোরণ ঘটল উপস্থিত সকলের মধ্যে। এতদিন পর ছেলেটা এসে এমন কিছু বলবে কল্পনাও করেনি কেউ। পলাশ শিকদার চুপ রইলেন, বুঝতে চেষ্টা করলেন তুর্যের মুখভঙ্গি। ছেলেটা কি সত্যি বলছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? পলাশ শিকদার চুপ রইল, চুপ থাকতে পারল না তার দুই ছেলে পিয়াস আর পিয়াল। এই ছেলেটা যে তুর্য, সে বাক্য কর্ণে পৌঁছাতে তাদের মেজাজের পারদ হৈ হৈ করে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে রয়েছিল এতক্ষণ, কিন্তু এখন আর ধৈর্য কুলালো না। তার ছোট্ট বোনটার জীবনে সাথে এত বড় একটা খেলা খেলে এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল পিয়াস, অত্যন্ত ক্রোধের সাথে বলল, ঠাট্টা করছিস এতদিন পর এসে? তোর সাথে আমাদের সম্পর্কটা হাসি ঠাট্টার হলেও এখন আর তা নেই। তুই যেদিন আমার বোনকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলি সেদিনই সে সম্পর্কের রীতি ঘটেছে। তুর্য তাকালো পিয়াসের পানে, দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না, আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়েই যাব। হুঙ্কার তুলল পিয়াল। তুর্যের পানে তেড়ে গিয়ে বলল, কার বউ? কিসের বউ? এক্ষুনি বেরিয়ে যা তুই আমাদের বাড়ি থেকে। আগে জানলে তোকে বাড়িতেই ঢুকতে দিতাম না আমি। কেউ স্বীকার করুক বা না করুক, আজ থেকে 7 বছর আগে পৃথার সাথে আমার বিয়ে হয়েছিল। সেই অনুপাতে সে এখনও আমার বউ, আর আমার বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। পিয়াল ক্রোধের বশে আবার তেড়ে গেল তুর্যর পানে। তবে তুর্যকে কোনো আঘাত করার আগেই তাকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে সে তুর্যকে বললেন, সে কথা তোমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে এই বিয়ে তুমি মানো না, তাহলে আজ কি হলো? তুর্যের মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠল। নত কণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আমি সবটা মেনেই পৃথাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছি। কিন্তু আমি আমার পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে চাই না। আর আমি আমার মেয়েকে কখনোই তোমার মতো ছেলের হাতে তুলে দেব না। তুমি এখন আসতে পারো। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ল তুর্য। ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, আমার বউকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেওয়ার কে? তবে মুখে কিছুই বলল না ছেলেটা। হাজার হলেও এটা তার শ্বশুর মশাই। তার উপর আজ প্রথম দিন শ্বশুরবাড়ি এবং শ্বশুরের মুখোমুখি হয়েছে সে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করে আর খারাপ হতে চাইল না। এমনি বিগত দিনে কম ভুল সে করেনি। ওষ্ঠ টেনে জোরপূর্বক হাসল তুর্য। চোখ মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলিয়ে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মতো ব্যবহার করবেন না শ্বশুর মশাই। আমি আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই। আমার বউটাকে দয়া করে আমাকে দিয়ে দিন, আমি চলে যাই।
পলাশ শিকদার হতভম্ব হলেন। এই ছেলে নির্লজ্জের মতো এসব কি বলছে? ছোটবেলা থেকে যতদূর ছেলেটাকে চিনে দেখেছিলেন তাতে জানতেন তুর্যর রক্তটা গম্ভীর জেদি ছেলে। এখন তো দেখা যাচ্ছে এই ছেলে নির্লজ্জ ভীষণ। ভাগ্যিস সেদিন তুর্য বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল আর বিয়ে মানবে না বলেছিল, নয়তো এই নির্লজ্জটা আজ মেয়ে জামাই হিসেবে তার গলায় বিধে থাকতো। অবশ্য না বিধে বাকি রয়েছে কোথায়? এখনও যেহেতু তালাক হয়নি, তার মানে এই নির্লজ্জটা এখনও তার মেয়ের জামাই। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার, থমথমে কণ্ঠে বললেন, বেয়াদব। একদম ঠিক বলেছেন শ্বশুর মশাই। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদবে পরিণত হচ্ছি। আমার ভিতরে একটু আদব ফিরিয়ে আনতে হলেও আমার বউটাকে আমায় ফিরিয়ে দিন আপনি। একটু দয়া করুন আমার উপর। পলাশ শিকদার হয়তো বলতে চাইলেন কিছু একটা, কিন্তু তার আগেই পিয়াস মুখ খুলল। বাবার পানে তাকিয়ে বলল, এটাকে এখনো সহ্য করছো কেন বাবা? এটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকে। পৃথা একটাবার এ সম্পর্কের কিছু জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? পিয়াসের কথায় দাঁতে দাঁত চাপল তুর্য, বিড়বিড়িয়ে বলল, আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার শ্বশুর মশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছেন। এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আলবদর আল শামসও যুক্ত আছে। আরুষ পাশেই ছিল, তাই তুর্য বিড়বিড়িয়ে কথাগুলো বললেও সে বেশ ভালোভাবেই শুনেছে সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল তুর্যের পানে, ফিসফিসিয়ে বলল, এখন শুধু মোহাম্মদ আলী জিন্নাই, ইয়াহিয়া খান আর ভুট্টোই বাকি আছে স্যার। তারা চলে আসলেই 16 কলা পূর্ণ। আরুষের কথা শেষ হতে না হতেই তার পানে রক্তচক্ষু নিয়ে তাকালো তুর্য, কটমট করে বলল, চুপ থাক আহাম্মক, এদের কথা একদম মুখেও উচ্চারণ করবি না। ঘসিটি বেগম, রাজাকার, আল বদর আল শামস, এদের সাথেই পারছি না। তার মধ্যে যদি আবার এই 3 বাটপার চলে আসে, এদের সাথে আমি একা মানুষ, বুদ্ধিতে কুলাতে পারবো নাকি? আরুষ আমতা করলো, কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলল, তবুও স্যার, সবাই যখন এসেছে এরাও যদি চলে আসে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, তাহলে এই 3টার সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবো, এই আহাম্মকটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে স্বাধীন করে দিয়ে যান। আরুষ চুপসে গেল, আর বলল না কিছুই। পলাশ শিকদার তেতে উঠলেন এবার বেশ, কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তুর্য তাকালো পলাশ শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বললেন, আপনি বললেই তো আর সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। পৃথা আমার বিয়ে করা বউ, ওকে ডাকুন, বউ নিয়ে চলে যাই। পৃথা ঘরেই ছিল। বসার কক্ষে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এদিকেই আসছিল সে। তবে বসার কক্ষে ঢোকার আগেই তাকে থামিয়ে দিল সুফিয়া বেগম। তাড়াহুড়ো করে বললেন, কোথায় যাচ্ছিস? ওখানে ভাইয়ারা তারপর বাবা চিৎকার চেঁচামেচি করছে কেন, তাই দেখতে যাচ্ছিলাম। সুলতানা বেগম ঢোক গিললেন। মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তে, তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়ে যদি সবটা জেনে যায় ভাবতেই গলা শুকিয়ে আসছে সুফিয়া বেগমের। আমতা শুরু করলেন তিনি। এদিক ওদিক দৃষ্টি ফেলে বললেন, তোর বান্ধবী রিদি কল করেছিল, কি নাকি জরুরি কাজ আছে, এক্ষুনি ওদের বাসায় যেতে বলছে তোকে। পৃথা ভ্রু কুচকালো। তার জানা মতে রিদির এখন কলেজে থাকার কথা। সে আজ কলেজে যায়নি বলে রিদিও কি যায়নি? হয়তো যায়নি। যাক, আজ বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। পৃথা মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা, আমি তাহলে রিদিদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ যা। মায়ের অনুমতি পেতেই পৃথা সম্মুখের দিকে পা বাড়ালো। কলিজা কাঁপলো সুফিয়া বেগমের। হন্তদন্ত হয়ে সে হাত ধরে আটকালেন মেয়েকে। দ্রুততার সাথে বললেন, ওইদিকে কোথায় যাচ্ছিস? পিছনের দরজা দিয়ে যা। পৃথার কপালে ভাঁজ পড়ল। তার মায়ের আচার আচরণ কেমন একটা লাগছে আজ। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। তার মা কি লুকাচ্ছে কিছু? পৃথা ভ্রু কুচকালো, সন্ধিয়ান কণ্ঠে শুধালো, মা, কিছু কি হয়েছে? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? জোরপূর্বক হাসলেন সুফিয়া বেগম। আমতা করে বললেন, না, কি হবে, তুই বরং রিদির সাথে দেখা করে আয়, মেয়েটা কল করেছে অনেকক্ষণ। পৃথা আর কথা বাড়ালো না। তবে মায়ের আচরণও সন্দেহজনক। সে যাক, রিদিদের বাড়ি থেকে এসে না হয় দেখা যাবে কি হয়েছে। পৃথা আবারও পা বাড়ালো বসার কক্ষের দিকে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও। অতঃপর বললেন, পিছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে, জানলার মধ্যে থেকে যাওয়ার দরকার নাই।
সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা, অতঃপর সে পেছনের দরজা থেকে বেরিয়ে গেল বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। তুর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতো উপেক্ষা করে বসে রইল ছেলেটা, অথচ তার বউয়ের দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আলবদর আর আলসামস শালারা মিলে তার বউটাকে কোথাও সরিয়ে দিয়েছে, নতুবা এতক্ষণেও কি একবার এদিকটায় আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবল কিছুক্ষণ, পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছেকৃতভাবেই সরিয়ে দিয়ে থাকে তবে এভাবে এখানে বসে থেকে কি লাভ? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্যই সে যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণে মেয়েকে বাড়িতে আনবে না। না, এভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না, অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। তুর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহারের কি স্ত্রী! একবার শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর করাই গন্ডায় উসুল করে নেব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্তি নিয়ে তাকালেন তুর্যের পানে, থমথমে কণ্ঠে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।